সবচেয়ে বড় প্রমাণ হলো তারা এখনো আওয়ামী লীগের ভয়কেই তাদের ঐক্যের আঠা হিসাবে ব্যবহার করছে এবং আওয়ামী লীগের ভয়ে তারা যে কোনো সময় আবার এক হয়ে যেতে পারে। ফলে তাদের ভেতরে ভয়, অন্তরে ভয়, বাহিরে ভয়, শোবার ঘরে ভয়, বাইরে ভয়, এই ভয় নিয়ে তারা আসলে বেশি দিন বেঁচে থাকতে পারবে না। তাদের বেঁচে থাকার দিনগুলো সংকুচিত হয়ে আসছে। এই সমন্বয়করা রাস্তাঘাটে, এই যারা ছাত্র নেতা আছে রাস্তাঘাটে পেটুনি খাবে, আজকে শুরু হয়েছে কিনা? ডাস্টবিন শফিক তুমি কোথায়? তোমার এখন লন্ডনে গেলেও পেদাবে, স্পেনে গেলেও পেদাবে, আমেরিকায় গেলেও পেদাবে। আমরা কিন্তু এগুলো সামাল দিতে দিতে আমরা এখন ট্রেন আপ হয়ে গেছি। আমরা জানি যে আমাদের কেমন একা চলতে হয়। এই দেশে যদি কোনোদিন আওয়ামী লীগ আসে, তাইলে সেদিন আপনার পিঠের চামড়া, পেটের চামড়া, নিচের চামড়াটা আমরা কোনো কিছু থাকবে না। সেই নির্বাচনে কখনো আমরা শুনতে পাচ্ছি যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে, কেউ বলছেন পারবে, কেউ বলছে পারবেন না, কেউ বলছে দলীয় প্রতীকে হবে না বলে, যারা ক্লিন ইমেজের আছেন তারা পারবেন। এই বিষয়গুলো যদি মাননীয় মন্ত্রী পরিষ্কার করতেন। শোনো, ওই অত্যাচারীদের দিন বেশি নাই, ওরা বুঝতেছে না, পালানোরও পথ পাবে না, তোমাদের পাল ধরবে এসে। এমপি হান্নান মাসুদ অর্থাৎ এনসিপির যে ব্লুটুথ বয়েজ আছে তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের হান্নান মাসুদ। তার এমপি পদকে আসলে বাতিল হতে যাচ্ছে। আমি বললাম আগস্ট মাসের 14 থেকে 17, এই 14 থেকে 17 মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ইন করতেছে 2 বছর থেকে প্ল্যান। এতদূর আগে তো না আমরা বাঙালিরা, আমরা না, বাকি যারা আছে বাংলাদেশে তারা বাধ্য করেছে ভারতকে এই সিদ্ধান্ত নিতে। আমি যদি হইতাম বা আরেকজন হয়তো ভারতের প্রধানমন্ত্রী, লগে লগে শেখ হাসিনাকে এনে এখানে বসাইয়া বাকিগুলোরে উধাও করে দিত। কূটনৈতিক সফর অথচ পকেটে সাধারণ পাসপোর্ট। দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে 2 ঘন্টা সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে থাকা, তাও আবার এমন একজন মানুষ যিনি ভারত বিরোধী হিসাবে প্রতিষ্ঠিত। হ্যাঁ, আমরা বলছি প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদুর রহমানের কথা। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় শোডাউন করছে, মিছিল করছে, ঝটিকা মিছিল, কোথাও পথসভা, এবং দেদারসে তারা গ্রেপ্তারও হচ্ছে। গ্রেপ্তারের ব্যাপারটা তারা ইদানিং দেখছি যে তোয়াক্কা করছে না। তোয়াক্কা না করার কি একটা কারণ রয়েছে যে বর্তমানে আদালতগুলোতে জামিন প্রক্রিয়া শুরু হয়েছে, যেটা ইউনুসীয় যুগে সম্ভব হচ্ছিল না। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। কূটনৈতিক সফর অথচ পকেটে সাধারণ পাসপোর্ট। দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে 2 ঘন্টা সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে থাকা, তাও আবার এমন একজন মানুষ যিনি ভারত বিরোধী হিসাবে প্রতিষ্ঠিত। হ্যাঁ, আমরা বলছি প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদুর রহমানের কথা। দিল্লির বিমানবন্দরে যা ঘটল তা কি শুধুই একটা ভুল, নাকি নজর কাড়ার সস্তা চেষ্টা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভূ রাজনৈতিক চাল? আমার সাথে ওখানে যা হয়েছে আমার কাছে মনে হলো যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সেই কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি, যদি আপনারা মিডিয়াতে দেখেছেন। সাবেক কূটনৈতিক এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জাহেদুর রহমান আসলে নিজের ভুলে দেশকে লজ্জায় ফেলেছেন। অনেকে তাকে ধান্দাবাজ বলছেন। জাহেদের ভুলের কারণে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান কি রাজনৈতিক ঝুঁকিতে পড়তে পারেন? ঘটনার সূত্রপাত একটি আন্তর্জাতিক সম্মেলনকে কেন্দ্র করে। বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ে প্রতিনিধি দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমানের। রাষ্ট্রীয় পদমর্যাদা অনুযায়ী তার ভ্রমণ করার কথা ছিল কূটনৈতিক পাসপোর্টে। কিন্তু দিল্লির ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে জাহেদ যা করলেন তা দেখে খোদ ভারতীয় ইমিগ্রেশন কর্মকর্তারাও আকাশ থেকে পড়েন। তিনি তার কূটনৈতিক পাসপোর্ট দেখাতে পারেননি, বদলে পকেট থেকে বের করেন সাধারণ পাসপোর্ট, যাতে একটি পুরনো সার্ক দেশে যাতায়াত সংক্রান্ত ভিসা ছিল। নিয়ম অনুযায়ী সাধারণ পাসপোর্টধারী কেউ কূটনৈতিক কাউন্টারে ভিআইপি সুবিধা পেতে পারেন না। ফলে শুরু হয় টানাপোড়েন। একজন উপদেষ্টা হওয়া সত্ত্বেও সাধারণ পাসপোর্টে আসায় তার পরিচয় এবং সফরের উদ্দেশ্য নিয়ে ইমিগ্রেশন কর্মকর্তাদের মনে সন্দেহ জাগে। শুরু হয় খোঁজ খবর। প্রায় 2 ঘন্টা বসিয়ে রাখা হয় এই উপদেষ্টাকে। সবচেয়ে নাটকীয় মোড় আসে তখন, যখন 2 ঘন্টার পর সমস্ত যাচাই বাছাই শেষে ভারত সরকার তাকে দেশে ঢোকার অনুমতি দেন। তাদের দিক থেকে খুবই আন্তরিকতাপূর্ণভাবে তারা এটা বলতে হবে, তারা আমাকে রিকোয়েস্ট করেছেন, কিন্তু আমার মনে হলো হোয়াট হ্যাপেন্ড। কিন্তু ততক্ষণে হয়তো জাহেদুর রহমানের অনুভূতিতে আঘাত লেগেছে। তিনি দিল্লিতে প্রবেশ না করে সাফ জানিয়ে দেন তিনি ভারতে ঢুকবেন না। পরে কলম্বো হয়ে ঢাকায় ফেরেন। 2 ঘন্টার মাথায় আমি ডিসাইড করেছি ইটস টু মাচ, আমি আসলে ঢুকবো না। এই ঘটনাটি ঢাকায় আসার পর রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে তীব্র সমালোচনার ঝড় তুলেছে।
সাবেক কূটনীতিকদের অনেকেই বলছেন, মুখে প্রকাশ না করলেও জাহেদুর রহমানের এই দায়িত্বজ্ঞানহীনতার আচরণে খোদ বিএনপি এবং সরকারের শীর্ষ নেতারা চরম বিরক্ত। প্রশ্ন উঠেছে, যিনি আগাগোড়ায় তীব্র ভারত বিরোধী হিসেবে পরিচিত, তিনি কি ইচ্ছাকৃতভাবে এই পরিস্থিতি তৈরি করলেন যাতে দেশে এসে নিজেকে ভারত বিরোধী বীর হিসেবে জাহির করা যায়? রাজনীতিতে এই ধরনের ভুলের শাস্তি কতটা কঠোর হতে পারে তার একটা ঐতিহাসিক উদাহরণ দেওয়া যাক। শেখ হাসিনার আমলে বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী সাধারণ ভিসা নিয়ে সরকারি সফরে বিদেশে গিয়েছিলেন। বিষয়টি জানাজানি হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী তাকে সরাসরি মন্ত্রণালয় থেকে সরিয়ে দিয়েছিলেন, কারণ তিনি প্রতিমন্ত্রী ছিলেন কিন্তু সাধারণ পাসপোর্ট ব্যবহার করেছেন। রাষ্ট্র মনে করেছিল তিনি দেশকে আন্তর্জাতিক মহলে ছোট করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, প্রতিমন্ত্রী পদমর্যাদায় একজন উপদেষ্টা যিনি বাংলাদেশ সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন, তিনি কিভাবে এত বড় ভুল করেন? তিনি তো ডোনাল্ড ট্রাম্প নন যে পাসপোর্টের রং যাই হোক না কেন দিল্লির ইমিগ্রেশনের অফিসাররা তাকে দেখেই চিনে ফেলবেন এবং সেলুট দেবেন। রাষ্ট্রীয় সফর করবেন কিন্তু প্রোটোকল মানবেন না, এমন হরিদাস পাল ভাবতো আন্তর্জাতিক কূটনীতিতে চলে না। ঢাকায় ফিরে জাহিদুর রহমান সংবাদ সম্মেলন করেছেন। তিনি সেখানে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশের চেয়ে অন্যের ঘাড়ে দোষ চাপানো এবং সস্তা রাজনৈতিক স্লোগান দেওয়ার চেষ্টাই ছিল বেশি। তিনি বলেছেন, একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। আমি যা দেখেছি আমার দেরি হচ্ছে, আমার 2 ঘন্টা লাগার কথা ছিল না, আমার একটা সমস্যা হচ্ছে, এটাও আমাকে বলা হয়েছে, আমাকে অপেক্ষা করতে হবে। তিনি আরও বলেন, সরকারের ও রাষ্ট্রের পক্ষ থেকে সেটার একটা ইমিডিয়েট রিয়াকশন আমি নিয়েছি। আমি ব্যক্তি হিসাবে নয়, এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা হিসাবে মনে করেছি। তখন আমার মনে হয়েছে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার, কারণ আমরা রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার, একটা মেসেজ দেশের বাহিরে যাওয়া দরকার। আর সেটা হলো, এটা শেখ হাসিনার সরকার না। এটা শেখ হাসিনার সরকার না। একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করা যাক জাহেদ সাহেবের এই বক্তব্যকে। এটা শেখ হাসিনার সরকার না, এই কথা বলে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন? কূটনৈতিক পাসপোর্ট সাথে না রাখা তার ব্যক্তিগত গাফলতি, আর তাই ভারত তাকে 2 ঘন্টা বসিয়ে রেখে আইন অনুযায়ী পরীক্ষা করেছে। সেখানে ছাড়পত্র পাওয়ার পর সফর বাতিল করে চলে আসা কি কোনো পরিপক্ক কূটনীতি? এটা তো কোনো ব্যক্তিগত মান অভিমানের সফর ছিল না, এটা ছিল রাষ্ট্রীয় সফর। আপনি সেখানে দেশের প্রতিনিধিত্ব করছেন, আপনার ইগোর কারণে আপনি সফর বাতিল করে পুরো দেশের মিশনটাকে ব্যর্থ করে দিয়ে চলে এলেন, আর বাহবা পাওয়ার জন্য বলছেন এটা শেখ হাসিনার সরকার না। এই ধরনের অপরিপক্ক আচরণ কি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে না? তিনি যদি এতই ক্ষমতাধর উপদেষ্টা হন, তবে সংবাদ সম্মেলনে লম্বা চওড়া কথা না বলে শেখ হাসিনার আমলে ভারতের সাথে করা চুক্তিগুলো বাতিল করে দেখান না কেন? বলুন, কোন চুক্তিটি দেশের স্বার্থের বিরুদ্ধে হয়েছে এবং সেটি এই সরকার বাতিল করেছে? সেই সাহস কি তার আছে? জাহেদুর রহমানের এই আচরণের পেছনের মনস্তত্ত্ব বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। ঢাকার প্রবীণ সাংবাদিকদের মতে জাহেদুর রহমান মূলত পরিচিতি পেয়েছেন ডিপ স্টেটের লোক হিসাবে। তিনি ভারত বিরোধিতা করে একটি নির্দিষ্ট মহলে সস্তা জনপ্রিয়তা কুড়িয়েছেন। তার একটি ইউটিউব চ্যানেল ছিল, সেখানে নিরপেক্ষতার মুখোশ পরে সকাল বিকেল ভুরি ভুরি অসত্য তথ্য ছড়ানো হতো বলে অভিযোগ রয়েছে। অনেকেই বলেন, নিরপেক্ষতার আড়ালে তিনি মূলত তলে তলে জামাত বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করতেন এবং পাকিস্তানের পক্ষে কথা বলতেন। এমনকি ভারতকে তিনি ছেঁচড়া দেশ বলেও সম্বোধন করেছেন। আজ যখন সেই দেশের কাছে তিনি ভিআইপির খাতির না পেয়ে 2 ঘন্টা বসে থাকেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, যে দেশকে আপনি ছেঁচড়া বলেছেন সেই দেশ আপনাকে কোলে তুলে নাচবে, এটা ভাবলেন কিভাবে? প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হওয়ায় ঘটনার পরপরই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বেশ তৎপরতা দেখিয়েছে। সোমবারে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ ও অসন্তোষ জানানো হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, ভারতের পক্ষ থেকে গোটা বিষয়টি নিয়ে অফিসিয়ালি একটি মন্তব্যও করা হয়নি। ভারত এখানে মৌনতার নীতি অবলম্বন করছে। রাজনীতিক বিশ্লেষকরা মনে করছেন, ভারত আসলে এই ঘটনার মাধ্যমে ঢাকাকে একটি ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী বার্তা দিয়েছে। ভারত বোঝাতে চাইল প্রোটোকল এবং আইনের ঊর্ধ্বে কেউই নয়, তা সে যত বড় উপদেষ্টাই হোক না কেন। এখন মূল প্রশ্নটি হচ্ছে খোদ সরকারের জন্য। জাহেদুর রহমানের মতো লোক যদি নীতি নির্ধারণী পর্যায়ে থাকে, তবে সামনে বড় ঝড় আসতে চলেছে। এই ধরনের পাকনা লোকের কারণে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকার বড় ধরনের আন্তর্জাতিক ও কূটনৈতিক বিপদে পড়তে পারেন। ভারত, আমেরিকা বা বৈশ্বিক কূটনীতি কোনো সস্তা ইউটিউব ভিডিওর ভিউ পাওয়ার খেলা নয়। এখানে প্রতিটা পদক্ষেপ নিতে হয় মেপে মেপে। দিল্লি বিমানবন্দরের এই ঘটনাটি বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনের জন্য একটি বড় শিক্ষা। নিজের ব্যক্তিগত গাফলতি আর অহংকারকে রাষ্ট্রীয় মর্যাদার লড়াই বলে চালিয়ে দেওয়ার এই অপচেষ্টা
দেশের মানুষ ধরে ফেলেছে। সময় এসেছে এই ধরনের সুবিধাবাদী ব্যক্তিদের নীতি নির্ধারণী জায়গা থেকে সরিয়ে দেওয়ার। তা না হলে একজনের ব্যক্তিগত জেদ আর ভুলের মাসুল দিতে হবে পুরো রাষ্ট্রকে। উপদেষ্টা জাহেদুর রহমানের এই আচরণকে আপনি কিভাবে দেখছেন? এটা আসলেই ভারতের চাল নাকি উপদেষ্টার নিজের ভুল? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য। মুসলিম ভাইয়ের বউয়ে দেখি মিষ্টির পোটলের রাস্তায় দাঁড়াই আছে। আমি গাড়ি নিয়ে যেতেছিলাম, জাস্ট একটা মিষ্টি খাইয়া যা। আমি হঠাৎ করে ভাবি কোনো সুখবর টুখবর আসেনি, গেছে তার এমপি পদ বাতিল। আমি কার হান্নানডা? তা আমি ভাবছি হয়তো আমাদের এলাকার কোনো ছেলে, ভাবি না এমপি হান্নান মাসুদ ওরফে কেউ কান্না মাসুদ, কেউ আরো বিভিন্ন নামে ডাকেন যে মাসুদ ভালো হয়ে যাও। গত 2 দিন যাবৎ বিভিন্ন জায়গায় একটা নিউজ আপনারা দেখেছেন যে এমপি হান্নান মাসুদ অর্থাৎ এনসিপির যে ব্লুটুথ বয়েজ আছে তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের হান্নান মাসুদ। তার এমপি পদকে আসলে বাতিল হতে যাচ্ছে, বা তার এমপি পদ যে কোনো মুহূর্তে বাতিল হতে পারে। কিভাবে বাতিল হতে পারে বা কেনই তার এমপি পদ বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হলো, যদিও এ নিয়ে হান্নান মাসুদ এখন পর্যন্ত মুখ খোলে নাই যে যেই তথ্যের ভিত্তিতে তার এমপি পদ বাতিলের আলোচনা, সেই তথ্য দিয়েছে রাশেদ খান। এটা হচ্ছে আরেক কি বলা হয় যে কথাবাজ রাজনৈতিক ক্যারেক্টার। যাই হোক, হান্নান মাসুদের যে নির্বাচনী হলফনামা, আসলে এই দেশের রাজনীতি যারা করে প্রথমে ভালোই থাকে। ওই যে একটা কথা আছে না, যে যায় লঙ্কা সেই হয়ে যায় রাবণ। তো আমাদের রাজনীতিতে একটা সুন্দর জিনিস আছে কোনটা, যে ধরেন রাজনীতিবিদরা যখন নির্বাচনী হলফনামা দেয় সেখানে ব্যাপক মিথ্যা তথ্য তারা দেয়। এটা কিন্তু বাংলাদেশে হয়। এখন হয় কি, যদি কেউ সত্যি তথ্য দেয় আমাদের কাছে মনে হয় না এই লোকে সত্যি কইছে না, আসলে লুকাইছে। তো ওই যে ভয় থেকে আর কি সংসদ সদস্য হান্নান মাসুদ তার নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন। অভিযোগ কে দিচ্ছেন? অভিযোগ দিচ্ছেন বিএনপির নেতা রাশেদ খান। এই অপরাধে হান্নান মাসুদের সংসদ সদস্যের যে পদ আছে, এমপি পদ আছে, সেটা বাতিল হবে কিনা প্রশ্ন তুলেছেন তিনি। তো তিনি এই কথা কারে বলছেন, পুরো জাতিরে জানান দিয়েছেন ফেসবুকের মাধ্যমে। তিনি তার দেওয়া এক পোস্টে বলছেন যে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসুদের এমপি পদ, কোয়েশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে হান্নান মাসুদ তার যে হলফনামা আছে সেখানে অসত্য তথ্য উল্লেখ করার বিষয়টি স্বীকার করেছেন হান্নান মাসুদ। দাবি হচ্ছে কার? রাশেদ খানের। হান্নান মাসুদ তার আইনজীবীর পরামর্শে হলফনামায় অসত্য তথ্য দিয়েছেন, আর এই বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে রাশেদ খান। বলছেন যে ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য আয়কর রিটার্ন দিতে সুবিধা হবে বলে অসত্য তথ্যের ভিত্তিতে আপনার নির্বাচনী হলফনামায় হান্নান মাসুদকে তার আইনজীবী পরামর্শ দিয়েছে যে এখানে মিথ্যা তথ্য দিতে। রাশেদের বক্তব্য, তিনি দাবি করেছেন তার স্থাবর কোনো সম্পদ নাই, অর্থাৎ হান্নান মাসুদ দাবি করছে তার কোনো স্থাবর সম্পদ নাই। তার মানে তার হলফনামায় দেওয়া সম্পূর্ণ তথ্যটা কি হয়ে যাবে? মিথ্যা। হলফনামার বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর 2025 সালের 11 আগস্টের একটা কোর্ট থেকে রাশেদ খান মেনশন করছেন যে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদেরকে বলেছিলেন কোন প্রার্থী যদি তার হলফনামায় মিথ্যা তথ্য দিলে ভোটের পরেও তদন্ত করবে নির্বাচন কমিশন। তো এক্ষেত্রে সত্যতা মিললে বাতিল হবে তার প্রার্থিতা, চলে যাবে সংসদ সদস্য পদ। এটি সুনির্দিষ্টভাবে বিধান আরোপিতে সন্নিবেশ করা হয়েছে। অর্থাৎ আমাদের যিনি আছেন সানাউল্লাহ, তো তিনার দেওয়া তথ্য অনুযায়ী হান্নান মাসুদ অথবা যে কোনো এমপি তারা যদি তাদের নির্বাচনী হলফনামায় কোনো মিথ্যা তথ্য দেয়, তাহলে ভোটের আগে, নির্বাচনে পাশ করার আগে সে একজন প্রার্থী, তার প্রার্থিতা বাতিল হবে। আর পাশ করার পরে তার এমপি হয়ে গেছে, তার এমপি পদও বাতিল হয়ে যাবে। এটা সুনির্দিষ্টভাবে আরপিওতে সন্নিবেশ করা আছে। এখন রাশেদ খান যে জায়গাতে প্রশ্ন তুলছেন, তিনি বলছেন আমি হান্নান মাসুদ সম্পর্কে অতীতে যে সকল তথ্য দিয়েছি তা সত্য নাকি মিথ্যা, তা হান্নান মাসুদের হলফনামায় দেওয়া তথ্য বিশ্লেষণ করলেও উত্তর পাওয়া যায়। কিছুদিন আগে মাসুদ দাবি করেছিল সে তার সহধর্মিনীর সেমিস্টার ফি দিয়েছে মাহবুব ভাই নামক একজনের কাছ থেকে ধার করে, আর নতুন বাড়ির জন্য ইট কিনেছে, কিন্তু 3 লাখ টাকা এখনো বাকি। টাকার অভাবে শোধ করতে পারছেন না। একজন এমপি এত গরিব, এত সৎ, আহারে। ফেসবুক স্ট্যাটাসের শেষে রাশেদ খান প্রশ্ন তোলেন হলফনামায় এই সততা কেন ফুটিয়ে তুললেন না তিনি। অর্থাৎ এখানে রাজনীতিবিদরা মাঝে মাঝে মুখ ফসকে এমন কথা বলে ফেলেন, সাংবাদিকদের গুতাই হোক অথবা কোনো পরিবেশের কারণে হোক, যেটা পরবর্তীতে তার উপরে ভারী হয়ে পড়ে। এই মুহূর্তে হান্নান মাসুদের উপরে তার দেওয়া তথ্যগুলি কিন্তু ভারী হয়ে পড়েছে, আর এই দাবিকার রাশেদ খানের। এখন দেখা যাক হান্নান মাসুদ নিয়ে কি বলেন। নির্বাচন কমিশন তাদের দেওয়া যে আরোপিতে সন্নিবেশ করা বিধান সেটা কি পালন করবেন? তো আমরা ইন অ্যাডভান্স এটা বলে দিই কিছুই হবে না। এটা একটা নিউজ আসছে, রাশেদ খান পড়ে দিছে, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে। কারণ এরকম হলফনামা যাচাই করতে গেলে এই দেশে অনেক এমপিদেরই এমপিত্ব থাকবে না। এটাই বাংলাদেশ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় শোডাউন করছে, মিছিল করছে, ঝটিকা মিছিল, কোথাও পথসভা, এবং দেদারসে তারা গ্রেপ্তারও হচ্ছে। গ্রেপ্তারের ব্যাপারটা তারা ইদানিং দেখছি যে তোয়াক্কা করছে না। তোয়াক্কা না করার একটা কারণ রয়েছে যে বর্তমানে আদালতগুলোতে জামিন প্রক্রিয়া শুরু হয়েছে, যেটা ইউনুসীয় যুগে সম্ভব হচ্ছিল না। ইউনুসীয় যুগে আদালতকে প্রভাবিত করে জামিন পাওয়ার যোগ্য মামলাগুলোতেও জামিন দিতে বাধা দিয়েছিল তারা, এবং সেই কর্মটা সুচারুভাবে পালন করেছেন ইউনুসের যোগ্য শিষ্য
মেটিকুলাস আসিফ নজরুল। সেই পরিবেশের একটা পরিবর্তন হয়েছে, সেই কারণে মনে হচ্ছে যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা একটু বেশি রকমের সাহসী হচ্ছেন। কিন্তু এই বেশি রকমের সাহসিকতা তাদের হিতে বিপরীত হচ্ছে কিনা সেই প্রশ্নও অনেকে তুলছেন। তাদের রাজনীতিতে ফেরার চেষ্টা, শেখ হাসিনার ফেরার ঘোষণা, এই ব্যাপারগুলোতে এতদিন মিছিলের ব্যাপারগুলোতে যেগুলো দেখেছি সেটা হচ্ছে যে পুরুষেরাই মিছিলগুলো করছিলেন বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায়। এবার অন্যরকম একটা খবর তৈরি হয়েছে চট্টগ্রামে আমরা এরকম একটা খবর গণমাধ্যমে দেখেছি যে মহিলা আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগের মহিলা কর্মী নেতারা তারা একটা মিছিল করেছেন, যে মিছিলটা 2024-এর 5 আগস্টে সরকার পতনের পরে সম্ভবত প্রথম মহিলারা আওয়ামী লীগের পক্ষে মাঠে নেমে কোনো শোডাউন করার চেষ্টা করলেন। এই ভিডিও ছড়িয়ে পড়লো সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু পুলিশ বলছে ভিন্ন কথা। পুলিশ এই মিছিলের অস্তিত্বই অস্বীকার করছে, বলছে এটা পুরনো ভিডিও। চলুন একটু চট্টগ্রাম থেকে ঘুরে আসি, কি ঘটছে ওখানে, পুলিশ এই মন্তব্য কেন করছে, দায় সারা এই মন্তব্য ব্যাপারটাকে পাশ কাটানোর জন্য, নাকি সরকারের কাছে জবাবদিহি করতে হবে সেই ব্যর্থতা ঢাকার জন্য। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। বলছিলাম পুরুষ আওয়ামী লীগের মিছিল, শোডাউন এগুলো দেখছিলাম। আওয়ামী লীগকে নিয়ে তো সারা দেশে গত 2 বছর ধরে প্রায় অনেক কাণ্ড কারখানাই হচ্ছে, আওয়ামী লীগও অনেক কাণ্ড কারখানা করার চেষ্টা করছে। এরই মাঝে আওয়ামী লীগের ঘরবাড়ি পুরানো ভাঙা এই ঘটনাগুলো যেমন দেখেছি, তেমনি আওয়ামী লীগের কর্মীরা জয় বাংলা মিছিল করে রাতের বেলা জুলাই স্তম্ভে আগুন দেওয়ার ঘটনাগুলো অনেক জায়গায় করেছে তারা। এবং ইউনুসীয় যুগে ইউনুসের গ্রামীণ ব্যাংকে ককটেল মারা এই ব্যাপারগুলো আমরা দেখেছি। এই ঘটনাটা যেটা বলছি, চট্টগ্রামের ঘটনাটা, এই ঘটনাটা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সেখানে মানে গণমাধ্যমের দাবি, তাদের কাছে ভিডিও আছে, ভিডিও ছড়িয়ে পড়েছে। যদিও আমার নজরে এই ভিডিওটা পড়েনি, কিন্তু ছবিটা গণমাধ্যমের সূত্রে ছবিটা দেখা গেছে এবং সেখানে বলা হচ্ছে যে মহিলা আওয়ামী লীগ চট্টগ্রামে একটা শোডাউন করার চেষ্টা করেছে, মানে করেছে। ঢাকা পোস্ট এই তথ্যটা জানাচ্ছে, পতাকা হাতে একজন নেতৃত্ব দিচ্ছেন। ঢাকা পোস্টের এই শিরোনামটা দেখে নিন, সেখানে তারা বলছে মহিলা লীগের মিছিল, পুলিশ বলছে পুরনো ভিডিও। পুলিশ এটাকে পুরনো ভিডিও বলছে কেন? গণমাধ্যমে যেটা উঠে এসেছে, তারা যে ব্যানার ব্যবহার করেছে সেই ব্যানারে শেখ হাসিনা যে মৃত্যুদণ্ড, রাজবন্দীদের মুক্তি, এরকম সাম্প্রতিক অনেক বিষয় তারা ব্যানারে লিখেছে। সুতরাং এই ভিডিও পুরনো হওয়ার কোনো স্কোপ নেই। মানে পুলিশ এরকম বক্তব্য তো দিতে পারে যে এই ভিডিওটা আওয়ামী লীগের সময়ের কোনো একটা মিছিল ভিডিও ছড়িয়ে দিয়ে তারা দাবি করছে যে এখন করেছে। ব্যাপারটা সেরকম হওয়ার স্কোপ নেই। তাহলে কবেকার পুরনো বলছে পুলিশ? চলুন একটু ভেতরে যাই। চট্টগ্রামে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের হাতে থাকা ব্যানারে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত অপরাধী শেখ হাসিনা সহ সব নেতাকর্মীর নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তির দাবি জানানো হয়। ব্যানারে একই সঙ্গে দেশে শিশু মৃত্যু ও শিশু ধর্ষণের সাথে জড়িতদের শাস্তি এবং বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানানো হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী সাইবার টিমের ব্যানারে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। গণমাধ্যম পরিষ্কার বলছে যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিট এই কাজটা করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কর্ণফুলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বানাজা ভূঁইয়া নিশির নেতৃত্বে এই মিছিলটি বের হয়। এ বিষয়ে পুলিশ বলছে ভিন্ন কথা। কি বলছে? কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর আলম তিনি ঢাকা পোস্টকে বলছেন, মিছিলের ভিডিওটি দেখে স্থানীয়দের সাথে কথা বলে খবর নিয়ে জানতে পারি এটি পুরনো ভিডিও। ভিডিওটি কর্ণফুলীর না, অর্থাৎ তার থানার ভিডিও না, এটা পুরনো ভিডিও। কবেকার ভিডিও বলছেন? কোথাকার ভিডিও বলছেন? তিনি বলছেন যে পার্শ্ববর্তী উপজেলা আনোয়ারাই এটা হয়েছে। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের এই নেত্রী বর্তমানে পলাতক রয়েছেন। তার মানে পুলিশ মানে ওসি তার থানায় এটা ঘটেনি এভাবে গণমাধ্যমকে বলে এক ধরনের দায় এড়াতে চেয়েছেন, কিন্তু পার্শ্ববর্তী থানায় হয়েছে সেটা আবার তিনি স্বীকার করছেন। যখন পার্শ্ববর্তী থানায় হয়েছে এটা বলছেন, তখন পার্শ্ববর্তী থানার ওসিকে সরকারের কাছে জবাবদিহি করতে হবে, কারণ সরকার তো এগুলো টলারেন্সের মধ্যে আনবে না, এটাই স্বাভাবিক। এখন দেখার বিষয় যে ওই আনোয়ারা থানার ওসি এই ঘটনার জন্য বিপদে পড়ে যান কিনা। এখন ব্যাপার হচ্ছে যে এতদিন পুরুষ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে মাঠে নামতে দেখেছে, এখন মহিলারাও মাঠে নামছেন। মাঠে নামার সুরটা কি তাহলে একটু বড় আকারে যাচ্ছে, বিস্তৃত হচ্ছে? এটা কি সবাইকে প্রভাবিত করছে এবং তারা কি মনে করছে যে তাদের ফেরার সময় হয়ে গেছে কিংবা তাদের নেত্রী সত্যি সত্যি ফিরবেন, এরকমটা মনে হচ্ছে? আওয়ামী লীগের অনেক ভুল রাজনীতি নিয়ে আমরা অনেকবার অনেক জায়গায় কথা বলেছি। এই প্রসঙ্গে মানে এই ঘটনাগুলো তাদের সঠিক কর্ম নাকি ভুল সেটা নিয়ে মন্তব্য করতে চায় না, এটা আওয়ামী লীগের নিজস্ব রাজনীতির ব্যাপার। কিন্তু ব্যক্তিগত একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তাতে যারা কিনা আওয়ামী লীগ করেন, যারা অন্ধ আওয়ামী লীগ করেন কিংবা অন্ধ শেখ হাসিনা ভক্ত, তাদের জন্য বোধহয় একটা বড় লার্নিং হতে পারে। ব্যক্তিগতভাবে আমি মানে একজন রিক্সাওয়ালার রিক্সায় চেপেছি, সেই রিক্সাওয়ালা যে কোনোভাবেই হোক আমাকে চিনতে পেরে আমার সঙ্গে কুশল বিনিময় করছেন এবং কুশল বিনিময় করে আমার তার সঙ্গে কথা বলে মনেই হয়েছে যে এই রিক্সাওয়ালা আওয়ামী লীগ করেন। তো আওয়ামী লীগ করা সত্ত্বেও একজন খুবই মানে অশিক্ষিত কিংবা কম শিক্ষিত একজন রিক্সাওয়ালা এবং বয়স্ক, খুবই তার বয়স তো 60-এর বেশি হবেই, 60, 65, 70 এরকম হতে পারে। তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সেদিনই ধ্বংস হয়েছে যেদিন কওমি জননী উপাধি নিয়েছে। আওয়ামী লীগ ধ্বংসের যে সকল কারণগুলো তিনি বলছেন সেই কারণগুলো এতটাই যৌক্তিক এবং আওয়ামী লীগের রাজনীতিতে কি কি ভুল ছিল সেটা তিনি বলছেন, আবার তার কথাবার্তায় মনে হচ্ছে তিনি কট্টর আওয়ামী লীগ করেন।
এই যে উপলব্ধি, এই যে লার্নিং, এই লার্নিংটা যদি আওয়ামী লীগের টপ টু বটম সত্যি সত্যি হতো এবং তারা যদি বুঝতে পারতো যে 24-এর 5 আগস্ট তাদের পতনটা হলো কেন, কি তাদের ভুল ছিল এবং সেই ভুলগুলো সংশোধন করেই তাদেরকে ফিরতে হবে, যদি সংশোধন করতে না চায়, যদি আবার যেভাবে চলছিল যে লাউ সেই কদুই হয়ে ফিরতে চায়, তাহলে কিন্তু তাদের ফেরাটা কঠিন হয়ে যাবে। আমার মনে হয় যে আওয়ামী লীগের ভুলগুলোর মধ্যে অন্যতম বড় ভুল ছিল যে একজন সাধারণ রিকশাওয়ালাও রাজনীতি সম্পর্কে কিংবা মুক্তিযুদ্ধের চেতনা, 72-এর সংবিধান, আওয়ামী লীগের যে মূল আদর্শ এটা সম্পর্কে ধারণা রাখেন এবং আওয়ামী লীগের সিদ্ধান্তগুলো মানে সাম্প্রদায়িক সিদ্ধান্তগুলো কি ভয়ঙ্কর পরিণতি ডেকে এনেছে, এই উপলব্ধি যদি একটা রিকশাওয়ালার হয়ে থাকে, তাহলে সেই উপলব্ধি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের যদি না হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের মধ্যে একটা বড় সংকট আছে। 24-এর 5 আগস্টে পতনের পরে আওয়ামী লীগ তো যারা আন্দোলন করেছে তাদেরকে লালবদর বলছে, জঙ্গি বলছে, রাজাকার বলছে, স্বাধীনতা বিরোধী বলছে, সবই বলছে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে তারা মানে বলছে, হয়তোবা কখনো কখনো ঠিক হতে পারে, যদিও কোনটা ঠিক কোনটা ভুল এই মন্তব্য করতে চায় না। কিন্তু তারা যে বলছে, তারা যাদেরকে এটা বলছে, স্বাধীনতা বিরোধী, জঙ্গি, এটা ওটা, লালবদর যাদেরকে বলছে, আওয়ামী লীগ কি তাদের নিজের রাজনীতিতেই, নিজের অজান্তেই কিংবা শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্যই মুক্তিযুদ্ধের চেতনা, 72-এর সংবিধান, অসাম্প্রদায়িক চেতনা, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ এই ব্যাপারগুলোকে ভুলে বসেছিল না? তারা ভুলে গিয়েছিল বলেই 15.5 বছরে একটা বড় প্রজন্ম তৈরি করার সুযোগ থাকা সত্ত্বেও আজকের এই জেনজি প্রজন্ম কিভাবে 72-এর সংবিধান বিদ্বেষী হয়, কিভাবে মুক্তিযুদ্ধ বিদ্বেষী হয়, কিভাবে বঙ্গবন্ধু বিদ্বেষী হয়, এটা হওয়ার কারণ কি? কারণ আপনারা বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের বস্তুতে পরিণত করেছেন, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের বস্তুতে পরিণত করেছেন এবং মানে ভোটের রাজনীতির নামে ধর্মভিত্তিক রাজনীতিকে এক ধরনের পৃষ্ঠপোষকতা দিয়েছেন। ভুলগুলো উপলব্ধি করলে হয়তো আজকের এই ঝটিকা মিছিলের যে মানে চেহারা, যে সদস্য সংখ্যা 10 জন 12 জন করে ঝটিকা মিছিল করছে, নিজেদেরকে ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করতে হচ্ছে, গভীর সমুদ্রে এক ছোট্ট একটা খড়কুটো খুঁজে পাওয়ার চেষ্টা করা হচ্ছে ভেসে থাকার জন্য, এই চেষ্টাগুলো বোধহয় করতে হতো না। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দেখতে পেলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।